বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা দিয়ে শুরু করতে চাই। তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে বিতর্কের অবসান হওয়া উচিত। এই অবসানটা আসলে কিভাবে হতে পারে? কারণ পাশাপাশি আমরা দেখছি বিরোধী দল থেকে একজন বিরোধী দলের নেতা তিনি বলছেন গণরায় যদি গণভোটের রায়ের উপর ভিত্তি করে সরকার, তিনি এটা বলতে চাইছেন, এবং সরকার যদি গণভোটের রায় না মানে তাহলে আমরা সরকারকেও মানব না, সেরকম কথা বলা হচ্ছে। আবার অনেকে গণভ্যুত্থান, আরেকটি গণভ্যুত্থান দিকে যাবে, সেরকমটা আমরা শুনছি। ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন, এই জুলাই সনদ নিয়ে, জুলাই গণঅভ্যুত্থানের যে সংস্কার বাস্তবায়ন, এটা নিয়ে যে বিতর্ক, যে মতভিন্নতা, যে অনৈক্য সৃষ্টি হয়েছে, সেটার অবসান হওয়া উচিত, যেটা বিএনপি মহাসচিব বলেছেন। এটা অনেকেরই এটা চাওয়া, কিন্তু অবসানটা হবে কি করে? অবসান করতে হলে উভয়কেই একটু ছাড় দিয়ে এগিয়ে আসতে হয়। প্রথমত গণভোট হলো, গণভোট একটা বিএনপির উপর চাপিয়ে দেওয়া একটা প্রক্রিয়া ছিল তৎকালীন ইন্টারিম গভর্নমেন্টের, এবং তাদের সঙ্গে একই সুরে সুর মিলিয়ে জামায়াত ইসলাম এবং এনসিপির এবং বিএনপি বিশেষ পরিস্থিতিতে নির্বাচনে যেতে বাধ্য হয়েছে, এবং কৌশলগত অবস্থান থেকে তারা গণভোটকে মেনে নিয়েছে। এটা প্রকাশ্যে বলেছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি সরাসরি বলে দিয়েছেন যে আমরা একটা কৌশলগত অবস্থান নিয়েছিলাম, এছাড়া গণতন্ত্র উত্তরণের পথ ব্যাহত হতো। কারণ বিএনপি যদি এটা না মানত তাহলে নির্বাচন ব্যাহত হতো এবং গণতন্ত্র ব্যাহত হয়ে যেভাবে হচ্ছিল সেটা দীর্ঘায়িত হতো। নির্বাচনই তো একমাত্র মাধ্যম গণতন্ত্র উত্তরণের ছিল ইন্টারিম গভর্নমেন্টের পরে, সেই জন্য করেছে। এখন সেই ব্যাখ্যা কেউ গ্রহণ করুক বা না করুক, রিয়ালিটি তাই ছিল যে বিএনপিকে একটা বিশেষ চিপার মধ্যে ফেলে দিচ্ছিল ওই ইন্টারিম গভর্নমেন্ট এবং দুইটা দল মিলে, যে গণভোট না মানলেই আপনি সংস্কার বিরোধী, এই তকমাটা আষ্টে পৃষ্ঠে তাদের লেপটে দিচ্ছিল। এখন বিএনপি করলো, করার পরে বিএনপি বাধ্য হোক যেভাবেই হোক গণভোটে তো তারা গেছে, এবং গণভোটের পক্ষে এক দুইবার হইলেও শীর্ষ পর্যায়ে থেকে ভোট চেয়েছে। পরে এসে এখন গণভোট তারা একেবারেই আমলে নিল না, ফলে একটু সেলফ কন্ট্রাডিক্টরি তো হয়েই গেল। সেই সুযোগটা তো বিরোধী শক্তি নেবেই। তাহলে তারপরেও তারা যখন শপথ পড়ে নাই, এবং এটা 30 দিনের মধ্যে শপথ না পড়া বা নানান কারণে অলরেডি গণভোটের বিষয়টা এটা তামাদি হয়ে গেছে, ধরে নেন আপনি। পরের স্টেপ আসলো যে বিএনপি বলছে যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, অর্থাৎ যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে তাদের ওইটা বাদ দিয়ে বাকি অংশ সব বাস্তবায়ন করবে। এটা একটা প্রায়োরিটি, আর তাদের 31 দফা তো আছেই, করবে। এখন এইটা করার জন্য সর্বদলীয় একটা কমিটি করার কথা বললো। এই কমিটি হলো এই সংবিধান সংশোধন কমিটি, জাতীয় সংসদের প্রতিনিধিত্বশীল দলগুলোর মাধ্যমে, এবং 17 সদস্য বিশিষ্ট কমিটি। এর মধ্যে আনুপাতিক হারে 5টা বিরোধী দল পায়। 5 জন সদস্যের নাম বিরোধী দল থেকে তারা চাইলো, বিরোধী দল সেটা দিল না এবং প্রত্যাখ্যান করলো যে সংস্কার না হলে তারা যাবে না। এরপরে এসে জামায়াতের আমির, সংসদের বিরোধী দলীয় নেতা, তিনি কিন্তু একটা কথা একবার এরকম বলেছিলেন যে যদি এটা সংস্কার বাস্তবায়ন কমিটি হয় তাহলে জামায়াত বিরোধী দল নাম দিবে। তো এইখানে কিন্তু আলোচনার একটা ক্ষেত্র আমার মনে হয় তৈরি হয়েছিল। সেইখানে আপনি দেখবেন জুলাই সনদের মধ্যে, কথা আমি অনেকগুলো প্রোগ্রাম ইতিমধ্যে বলেছি, জুলাই সনদের যে 83টা ধারা আছে, তাই সেই 83 ধারাকে ক খ 2 ভাগে ভাগ করা আছে। তো তার মধ্যে সংবিধান বিষয়ক যেই সংস্কার, সেটা ধারা কতে রাখা হয়েছে, যেটা 1 থেকে 47, আর 48 থেকে 83 পর্যন্ত এইটা হইলো যে নির্বাহী আদেশ, অধ্যাদেশ নানানভাবে রাষ্ট্রপতি এইভাবে করে সেটা। তো সেই ক্ষেত্রে 1 থেকে 47 পর্যন্ত যেই ধারাটা ক, সেটার হেডলাইনটাই ছিল সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার। তার মানে ওই হেডলাইনও কিন্তু সংবিধান সংশোধনের কথাই লেখা ছিল, কিন্তু সঙ্গে সংস্কার কথাটা লেখা ছিল, দুইটাই। এবং ওই হেডলাইনটা কিন্তু জামায়াত, বিএনপি, এনসিপি সহ এই যে আমাদের রতন ভাইরা গেছেন, সবাই মেনে নিয়েই তো এই হেডলাইনটা করেছে। যদি এই কমিটিটা আলোচনার ভিত্তিতে ওই রকমও করার একটা উদ্যোগ নেওয়া যেত কিনা, যে ঠিক আছে আপনাদের সংশোধনে অ্যালার্জি, তা আমরা সংশোধনের মাধ্যমে সংস্কার, যেটা এগ্রি করেছিলাম জুলাই সনদে, আমরা এই কমিটির নামটা ওইটাই তাহলে দেই, যে এই কমিটির নাম হবে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার কমিটি।
সংশোধনের মাধ্যমে সংস্কার করবে, এটাই তো মূল কথা। তাতে করে হতো কি, সংশোধনও থাকলো আবার সংস্কারও থাকলো। এইভাবে করা যেত কিনা বা এই চেষ্টাটা হয়েছে কিনা আমি জানি না। তাতে বিরোধী দলেরও তো একটু মুখ রক্ষা হতো, যাক সংস্কার রেখেছে, অথবা জুলাই সনদের যে হেডলাইন সেটা তারা রেখেছে। ফলে বিরোধী দল আর গেল না যাওয়া যেটা হলো যে সরকারি দল একপাক্ষিকভাবে এই সংশোধনের কমিটিটা করে ফেলাতে বিএনপি হয়তো করবে। আমার ধারণা বিএনপি ধীরে ধীরে হলেও সংবিধান ওই যে জুলাই সনদ যা লেখা আছে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে ওই অনুসারে তারা এই সংশোধনগুলো করবে। কারণ তাদের 31 দফার অঙ্গীকার, রাষ্ট্র মেরামতের 31 দফা, ভিশন 2030 অঙ্গীকার, সর্বশেষ এইখানে বারবার যে বলেছে যে অক্ষরে অক্ষরে পালন করব, এইটা তারা না করলে সরকারি দল বা বিএনপি একটা ফ্যাসাদে এখন কি বিএনপির উপর চাপটা বেশি হয়ে গেল? কারণ তারা এখন যা কিছুই করবে বলবে যে একপাক্ষিকভাবে তারা করেছে, এটা গ্রহণযোগ্য না। আর যদি ওইভাবে কোনোভাবে অ্যাকোমোডেট করে বিরোধী দলকে রাখা যেত, তাহলে যে একই কাজ হয়তো হতো, তারপর এখানে ডিবেট হতো, বিরোধী দল এক পর্যায়ে রাজি হতো, অথবা তারা সংখ্যাগরিষ্ঠ সরকারি দল বলে তারা পারতো না সেটা বলতো, কিন্তু তারা আলোচনায় থাকতো। এইটা একটা ভালো উদ্যোগ ছিল। ফলে এটা যেহেতু হলো না, এখন একপাক্ষিকভাবে এটা বিএনপি যত ভালোই করুক, ওই যে সবার একমত হতে হবে যে আহ্বানটা বিএনপি মহাসচিবের, এইটা আর বাস্তবে আমরা দেখব বলে মনে হয় না। এম আব্দুল্লাহ, আপনার কাছে কি মনে হয় যে বিতর্কের অবসানটা কিভাবে হতে পারে? আজকে বিএনপি মহাসচিব যে অনুষ্ঠানটিতে বক্তব্যটি যেটা আপনি কোট করেছেন, সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। তিনি সংস্কার নিয়ে তিনি শুধু একটি বাক্য বলেছেন তা কিন্তু না, এর আগে পরে আরো অনেকগুলো কথা তিনি বলেছেন। এটা আসলে আমি মনে করছি যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলেছেন যে অবসান হওয়া উচিত। তিনি যেটা বলেছেন যে তিনি শুরুটা করেছেন এভাবে যে সংস্কার নিয়ে একটা বিতর্কের জায়গা একটি পক্ষ তৈরি করেছে, কিন্তু এই বিতর্কটা আমরা চাই না, এই বিতর্ক অবসান হওয়া উচিত। যারা বিতর্ক তৈরি করেছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন যে দেখেন আপনারা জুলাই সনদে সেখানে কি আছে, সেখানে বলা আছে যে এই সংস্কারগুলো এগুলো যেই পক্ষ যারা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যাবে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা বাস্তবায়ন করবে, এই কথাটা সেখানে আছে। তিনি যেটা সেখানে কোট আন কোট উল্লেখ করেছেন, এবং ওই কথাটা বলার আগে তিনি এই অবস্থাটার অবসান হওয়ার কথাটা তিনি যোগ করেছেন। ঠিক যেভাবে পত্রিকায় মিডিয়া এসছে হুবহু এই ল্যাঙ্গুয়েজে না, কিন্তু বক্তব্যটার সারমর্মটা এরকম যে অবসান হওয়া দরকার, আগে পরে আরো কথা আছে। তো এটা বিএনপি মহাসচিব প্রত্যেক দিনই বলেন। গত পরশুদিনও প্রফেসর এমাজউদ্দিন আহমেদের স্মরণ সভায়, সেখানেও আমি তার সাথে ছিলাম আলোচক হিসেবে। তো সেখানেও সাংবাদিকরা তাকে একটা চিরকুট পাঠিয়েছে যে সংস্কারের বিষয়ে বলেন। তিনি চিরকুটের কথা উল্লেখ করেই সেখানেও তিনি সংস্কারের বিষয়ে ঠিক একই ধরনের কথা বলেছেন। আবার বিএনপি মহাসচিবের যদি আমরা আজকের পুরো বক্তব্যটা আমরা যদি নিই, তাহলে তার মধ্যে এক ধরনের হতাশার সুরও বেজে উঠেছে। তিনি একটি পর্যায়ে বলেছেন যে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা পুরোপুরি বাস্তবায়নের পথে আমরা যাচ্ছি না, যেতে পারছি না, এটা দুঃখজনক, এ ধরনের কথাও বলেছেন। এবং সেখানে জুলাইয়ের এক শহীদ সাংবাদিকের স্ত্রীর যে আকুতিপূর্ণ বক্তব্য, যে জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং তার স্বামী হত্যার বিচার না হওয়া, এখনো পর্যন্ত একজন আসামিও গ্রেপ্তার না হওয়া, এই সব বিষয় যখন সে কেঁদে কেঁদে বলছিল ওই জুলাই শহীদ সাংবাদিকের স্ত্রী, তখন পুরো হলটাই কিন্তু ভারাক্রান্ত হয়ে উঠে। এবং আমি বিএনপি মহাসচিবকেও দেখেছি তিনি চোখ মুছছিলেন, আমিও অশ্রুসজল হয়ে পড়েছিলাম। তো এটা তো বাস্তবতা। আমরা 2 বছর পরও একজন সাংবাদিক যিনি ঢাকায় কর্মরত ছিলেন যাত্রাবাড়িতে, তাকে একদম টার্গেট করে গুলি করা হয়েছে, দিবালোকে টার্গেট করে তাকে গুলি করে ঝাঁঝরা করে ফেলা হয়েছে। তার সেই সাংবাদিকের এখনো পর্যন্ত একজনও, সেটা এপিসি থেকে গুলি করা হয়েছে, এপিসিতে 3 জন ছিলেন, তাদেরকে চিহ্নিত করা অনেক কঠিন ছিল না, কিন্তু সেটা হয় নাই। এটা আমি প্রসঙ্গত বললাম এই কারণে যে
প্রশ্ন রাখতে চাই, কারণ আপনি তো সাংবাদিক কল্যাণ সমিতির দায়িত্বে ছিলেন দীর্ঘ সময়, কল্যাণ ট্রাস্টের দায়িত্বে ছিলেন। সেই জায়গা থেকে শহীদ পরিবারের জন্য সরকারের একরকম দায়িত্ব সেটা আছে, কিন্তু তারপরে সাংবাদিক হিসেবে কল্যাণ ট্রাস্ট থেকে, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আপনি কোনো উদ্যোগ নিয়েছিলেন কেন পরিবার? আমি তো উদ্যোগ নিয়েছি নিঃসন্দেহে। আমি এই পরিবারগুলোর কল্যাণে, এদের সন্তানদের কল্যাণে সেখান থেকে 3 দফা 4 দফা সেখান থেকে হ্যাঁ তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছি, আমার হাত দিয়ে 4 দফা দিয়েছি, এবং অন্যদের মাধ্যমে আমি ব্যবস্থা করে জুলাই ফাউন্ডেশনকে 500 করে তাদের মাধ্যমে 1 দফা, টোটাল আমি আমার 18 মাসে আমি 4 দফা তাদেরকে সহযোগিতা করেছি। এবং আজকে যে তাদেরকে সহযোগিতাটা করা হলো, 1 লক্ষ টাকা নগদ দেওয়া হয়েছে সম্মান, এটার পেছনেও আমার একটা ভূমিকা আছে। এটা যদিও ন্যাশনাল এডিটর্স কাউন্সিল এটা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে উৎসাহ দেওয়ার ব্যাপারে এখানে আমারও একটা দায়িত্বের জায়গা বা ভূমিকা ছিল। তো যাই হোক, আপনি যে প্রসঙ্গে আসতে চাই যে আমাদের এই হতাশার জায়গাগুলো তো আসলে জুলাই অভ্যুত্থানের 2 বছর পরও এভাবে শহীদদের, যারা দিবালোকে আমাদের সবার সামনে শহীদ হয়েছে, তাদের এভাবে কান্না, এভাবে আহাজারি বিচারের জন্য, উন্নত তারা তো সর্বস্ব হারিয়েছে, তার 2টা বাচ্চা একেবারে ছোট, মানে বড়টার বয়স হচ্ছে ধরেন কত 4 বছর হবে, আর একটা তার ছোট 4-5 বছর হবে বড়টা। তো এই বাচ্চাদের আহাজারি বললো যে আমার বাচ্চারা ঘুমাতে পারে না, সারা রাত কান্নাকাটি করে আব্বু আব্বু বলে, এবং এটা নিয়ে তাদের পরিবারে যে দুর্বল। আমরা সনদের জায়গায় আমি একটু বলেন, হ্যাঁ সনদের জায়গায় আমি ফিরছি, তো কথাটা বললাম এই কারণে সেখানে আবেগ আপ্লুত হয়ে সেখানে আরো অনেক কথা বিএনপি মহাসচিব বলেছেন, এবং তার মধ্যে একটা হতাশার সুরও ছিল। আমি সেটা মেনশন করার জন্য হ্যাঁ সংবাদ মাধ্যম নিয়েও তিনি অনেকগুলো কথা বলেছেন, সেটা চাই না। তো এই জায়গাগুলো আমাদের আছে। জুলাই সনদ নিয়ে আমি স্পেসিফিক যে জায়গাটাতে আমি বহুলাংশে ওনার সাথে একমত, কিন্তু এটাও সত্য যে বিএনপির 31 দফার প্রথম দফা কিন্তু ছিল, আপনার কাছে যদি আপনি চান আমি দেখাতে পারবো আপনার ক্যামেরায়, যে 31 দফার প্রথম দফা ছিল সংস্কার, সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, সংস্কার কাউন্সিল গঠন করা হবে, এটা কিন্তু একদম প্রথম দফা। তো এই জায়গা থেকে এই কাউন্সিল হেডলাইনের মধ্যে সংশোধনী লেখা ছিল, কিন্তু আমার কথা হচ্ছে এই সংস্কার আর সংশোধন এই 2টা শব্দগত পার্থক্যে আমাদের একটা বিতর্কে, এখন জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিকে একটা বিরোধে জড়িয়ে যেতে হবে, বিতর্কে জড়িয়ে যেতে হবে, এই জন্য এটা বিলম্বিত হবে সংস্কার, এটা তো প্রত্যাশিত না। আমার মনে হয় যে দুটি পক্ষই, এখানে তো সরকার একটি পক্ষ হয়ে গেছে, জুলাই সনদ এবং সংস্কার নিয়ে, তার চাইতে বড় কথা হলো দুটি পক্ষ, যেমন আপনি সংশোধন কোনটা আমরা প্রত্যাশা হচ্ছে যে আমাদের রাষ্ট্র সংস্কার দরকার, সেই সংস্কার রাষ্ট্রের ব্যাপক সংস্কার দরকার, বড় ধরনের সংস্কার দরকার, এবং সংবিধানের সংস্কার দরকার। ঠিক আপনি বলছেন শব্দে কি বা এসে যায়, দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে যায়। আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু বিরতিতে যেতে হবে, আমি একটু রাজিকুজ্জামান রতনকে এর আগে শুনে নিতে চাই। রাজিকুজ্জামান রতন, আপনি কি প্রথম দেখা খুব বেশি সময় দিতে পারছি না, তারপর আমি একটু প্রশ্ন রাখছি, সংক্ষেপে আপনি বলবেন, আমি ফিরে আবারও বিরতির পর ফিরে আপনার কাছে আসবো। প্রশ্ন হচ্ছে যে বিএনপির যে 31 দফার যে প্রস্তাবনা, সেখানেও কিন্তু দুটি শব্দই ব্যবহার করা হয়েছে, একবার সংশোধনী একবার সংস্কার, এবং অন্তর্বর্তী সরকারও সংস্কার শব্দটা ব্যবহার করলো, আবার সংশোধন শব্দটাও ব্যবহার করলো। তার মানে হচ্ছে যে তারা নিজেরাই কিন্তু এই সংবিধান এবং সংস্কার শব্দটার ব্যাপারে এটাকে খুব বেশি আলাদা করে তারা দেখেন নাই, পরিবর্তন যে দরকার সে পরিবর্তনটাই দেখেছেন। তাহলে এখন এসে এই শব্দটা এত বড় গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠল? জুলাই মাসে আছি, জুলাইয়ের বিপুল সাহস, বলবো যে একটা আত্মত্যাগ এবং শোষকদের প্রতি ঘৃণা, সেটার ফলেই তো অভ্যুত্থানটা হয়েছিল আগস্টে। জুলাইয়ের সেই চেতনাটা হারিয়ে গেল সনদ বিতর্কে, আর অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটা অন্তহীন বিতর্কের মধ্যে ফেলে দিয়ে গেলেন। তিনি শুরু করলেন সংবিধান পুনর্লিখন, তারপরে বললেন সংস্কার, তারপরে সংশোধন। আচ্ছা, সংশোধন এবং সংস্কার একটা পরিপূরক, তো কোনো পরিবর্তনই কিন্তু সংস্কার ছাড়া হবে না, আর কোনো সংস্কারই কিন্তু পরিবর্তন ছাড়া হবে না। পরিবর্তন করতে গেলেও সংস্কার লাগবে, সংস্কার চাইলেও পরিবর্তন লাগবে, একটা তার একটা পরিপূরক। কিন্তু ওই যে শুরু করেছিলেন যে সংবিধান পুনর্লিখন, সেই কথা নিয়ে এমন একটা কনফিউশন তৈরি করলো, এটা পরিকল্পিত কনফিউশন,
এবং এইটা আমাদের জাতিকে অনেক দিন পর্যন্ত বিভক্ত করে রাখবে। এবং এটা তাদের বলবো, তাদেরকে এই ক্রেডিটটা দেওয়াই উচিত। যে জাতি একটা ঐক্যবদ্ধ হয়েছিল একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে, তাকে তারা পরিকল্পিতভাবে বিভক্ত করে দিয়ে গেলেন এবং এই বিতর্কটা চলতেই থাকবে। এখন এখানে বিএনপির পক্ষ থেকে একটু বিষণ্ণতা বা একটু হতাশার সুর থাকবে, আবার বিরোধী দলের পক্ষ থেকে একটা উৎকণ্ঠা এবং তার সঙ্গে সঙ্গে একটা উত্তেজনাও থাকবে। উৎকণ্ঠা, তাহলে আমরা কি হেরে গেলাম? আর মানে উত্তেজনা হচ্ছে যে এইটা হ্যাস্ত করতেই হবে। মাঝখান থেকে হারিয়ে যাবে কিন্তু জনগণের অনেকগুলো কথা। এখন ধরুন আমাদের জুলাই সনদে কি ছিল? সনদের মধ্যে আমরা কিন্তু আমাদের দল বাসদ কিন্তু স্বাক্ষর করি নাই, কারণ বলেছিলাম যে সনদটা এমন একটা গোজাম মিলে দলিল পরিণত করা হয়েছে, এখানে স্বাক্ষর করে কি করব? এখানে স্বাক্ষর করে তো কোনো ফয়সালা হবে না। এখন সে কারণে আবার নিচে বলাও ছিল যে পরবর্তীতে প্রত্যেকটা দল তার ইয়ে অনুযায়ী, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী অথবা নির্বাচিত হলে তারা তাদের মতো করে যে জায়গায় তারা না বলেছে, যে জায়গায় তারা হা বলেছে, সেই অনুযায়ী তারা কাজ করবে। তার মানে কি দাঁড়ালো? মানে এমন একটা দলিল তৈরি করা হলো আমাকে। আমরা প্রথমে একসময় বলেছিলাম যে প্রশ্নগুলো এমন ছিল, অনেক সময় ব্যঙ্গ করে বলতাম যে যদি কাউকে বলা হয় যে আপনি কি এখনো আগের মতো চুরি করেন, উত্তর হ্যাঁ অথবা না বলুন। তো সেরকম 4টা বিষয়ে একটা উত্তর। এখন জনগণ যে হ্যাঁ অথবা না ভোট দিল, এই হ্যাঁ অথবা না ভোট আমরা কি ঠিকভাবে দিতে পারলাম? অথবা যে ভোটটা দিলাম তার কি ঠিক বাস্তবায়ন সম্ভব হবে? এমন একটা মানে বিতর্কের মধ্যে আমরা পড়ে গেলাম। সে কারণে আমরা বলি যে নির্বাচনটা হলো জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে একটা জাতীয় পার্লামেন্ট হলো। পার্লামেন্টের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, পার্লামেন্টের কাজ হচ্ছে সংবিধান সংশোধন করা। এরপরে আসলে শপথ বিতর্ক। কারণ শপথটা কিসের শপথ নেব? এটা কি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেব, নাকি মানে সংসদ সদস্য হিসেবে শপথ নেব? এখন যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেই, এটা কি আমাদের আছে বিধানে? তাহলে এটা তো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে না। সব মিলিয়ে এমন একটা লেজে গোবরে পাকিয়ে ফেলা হয়েছে। এই যে আপনি বলছেন যে বিতর্কের মধ্যে আমরা পড়ে গেলাম, বিতর্কটা যে এই বিতর্ক যে তৈরি হবেই এটা বোধহয় বোধগম্যই ছিল, আগে থেকে বোঝা যাচ্ছিল। তাহলে সেই জায়গায় পরিষ্কার করে বলেছেন সেখানে দায়টা কার উপর বর্তাবে সেই প্রশ্ন আসছে, কেন তৈরি হলো সেটাও কৌশল করে বিএনপি এড়াতে চেয়েছে। কৌশল করে বিএনপি নির্বাচনটা করতে চেয়েছে, কারণ যদি আবার নির্বাচনে অন্যরা না যায় তাহলে নির্বাচনটাই হবে না। সেই জন্য তারা চেয়েছিল নির্বাচনটা অন্তত হোক। তারা একটা কৌশলে নির্বাচনটা করিয়ে নিয়েছে, কিন্তু কৌশল করে জটিলতা তো এড়ানো গেল না। গণতন্ত্রে পুনর্বর্তনের জন্য, ফিরে আসার জন্য যে কৌশলটা বিএনপি নিয়েছে তাতে করে খুব একটা লাভ হয়নি। তাহলে এখন এই জটিলতা কাটবে কি করে? আমার মনে হয় যে আমি আগে একটু এম আব্দুল্লাহকে শুনি, যে আপনি বললেন যে শব্দটা খুব বড় বিষয় না। যদি তাই না হয় তাহলে জামাত ইসলাম বা বিরোধী জোটের নেতারা এই সংবিধান সংস্কার বাস্তবায়নের বিশেষ কমিটিতে না যাওয়াতে জুলাই চেতনার কি লাভ হলো? এটা যদি আপনি বলেন যে জামাতে কেন সেটা রিজিট করছে, সেটা দুই পক্ষ থেকেই বলা যায়। বিরোধী দল তো চাইবেই, বিরোধী দলের একটু এ ধরনের আবদার বা এ ধরনের চাপ বিরোধী দলের পক্ষ থেকে থাকাটাই কিন্তু সংসদে স্বাভাবিক এবং জনগণও তেমনটা চায়। কিন্তু দায় দায়িত্বটা, উদারতার জায়গাটাতে দায় দায়িত্বটা সরকারের উপরই বেশি বর্তায়। এটা সবসময়ই আমরা সরকারকেই এসব ক্ষেত্রে উদার হওয়ার ব্যাপারে আমাদের পক্ষ থেকে এবং বিভিন্ন সিভিল সোসাইটির পক্ষ থেকে সবসময় যেটা বলা হয় যে এসব ক্ষেত্রে দায়িত্বটা সবচেয়ে বেশি যারা রাষ্ট্র পরিচালনা করেন, সরকার পরিচালনা করেন, দেশকে স্থিতিশীল রাখার জন্য। আমরা তো দেখি যে প্রধানমন্ত্রী সংসদের ফ্লোরে নিজের সিট থেকে উঠে গিয়ে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলছেন এবং আশেপাশে অন্যদের সাথেও একটা আন্তরিক সম্পর্কের জায়গাগুলো আমরা বিভিন্ন সময়ে দেখেছি। তো সুতরাং এটি পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে এটা যাতে আরো রাজপথে না গড়ায়, এই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন আমি মনে করি। এখানে বোঝাপড়াটা আসলে আপনার মতে কিভাবে হতে পারে? বোঝাপড়া অবশ্যই জুলাইয়ের যে সেন্টিমেন্ট, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই অনুযায়ী সংবিধান সংশোধন বলি, সংস্কার বলি, সেটা দ্রুততার সাথে অগ্রসর হওয়া দরকার। এটা নিয়ে কালক্ষেপণ না করে, এটা কারণ আপনি দেখেছেন যে অলরেডি কয়েকদিন আগেই আমরা দেখলাম যে দেশে অস্থিরতা তৈরি করার জন্য সেই পলাতক যিনি দিল্লি নিবাসী ফেসিবাদী সরকার প্রধান, তাদের পক্ষ থেকে উস্কানি দিয়ে কিভাবে ছাত্রদেরকে দিয়ে একটা
দেশে পরিস্থিতি ঘোলাটে করার একটা চেষ্টা করা হয়েছে। আমি এটা ধন্যবাদ কিন্তু জানাবো যে শুধু কিন্তু পতিত দল করে নাই, কিন্তু এটা কিন্তু বিরোধী জোটে যারা আছে, জামাত, এনসিপি, তাদের নেতারাও কিন্তু এটা বলা হয় জামাত এবং শিবিরেরও কিছু অংশগ্রহণ ছিল, কিন্তু সেটা সেভাবে প্রমাণ আছে, কারণ নেতাদের বক্তব্যই প্রমাণ। না সেটা আপনি বলতে পারেন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি মনে করি যদি এটাতে বিরোধী দল উস্কানি দিত তাহলে এটা আরো অনেক দূর গড়াতো। বিরোধী দলকে আমি বলবো, বিরোধী দল বলেন, এনসিপি বলেন, তারা যখনই প্রথমে একদম সূত্রপাতে হয়তোবা তাদের ইনভলভমেন্ট কিছুটা অনানুষ্ঠানিক থাকতে পারে, কিন্তু যখন পরে এটাকে সুযোগ নিয়ে পতিত শক্তি যখন পরিস্থিতিটা একেবারে নাজুক জায়গার দিকে নিয়ে যাচ্ছিল একটা পর্যায়ে, তখন কিন্তু বিরোধী দলের জায়গা থেকে আমি মনে করি সবাই, বিরোধী দল না শুধু, আমরাও আমাদের জায়গা থেকে আমরা স্ট্যাটাস দিয়ে, এবং বিশেষ করে আমি আরো ধন্যবাদ জানাবো বিশেষ করে মজো সাংবাদিকদেরকে, মোবাইল জার্নালিস্টদেরকে, তারা যেভাবে এখানে যে অছাত্র ঢুকে পড়েছে, এখানে যে পতিত শক্তির দোসররা সেখানে অ্যাক্টিভ হয়েছে, এগুলো কিন্তু সাংবাদিকরা কিন্তু তুলে ধরতে পারার কারণে একটা পর্যায়ে কিন্তু তাদের সেটা কিছুটা থিতিয়ে গেছে, পরিস্থিতিটা একটু ঘুরে আসছে। এটা স্বীকার করেন বা না করেন, এক্ষেত্রে সাংবাদিকদেরকেও আমি মনে করি একটা অবশ্যই ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আমি আপনার মন্তব্য শুনতে চাই দুটি বিষয়ে। একটি হচ্ছে যে এই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, জুলাই সনদের বিষয়ে, জুলাইয়ের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলছি, সেখানে এম আব্দুল্লাহ বলছেন এটা দ্রুত করার জন্য সরকারকে উদার হতে হবে। তাহলে সরকার উদার, মানে এখন সরকার উদারতার পরিচয় কিভাবে দেখাতে পারে বলে আপনি মনে করেন? আপনি সরকারের বাইরে আছেন, সরকারের একজন সমর্থক, অনেক ভালো কাজের প্রশংসা করেন, আবার ক্রিটিক্যাল জায়গায় আপনারা বেশ কিছু জায়গায় আপনারা সমালোচনা করেন। আমি আপনার কাছে স্পেসিফিকলি শুনতে চাই এই বিষয়ে। আরেকটি কথা যেহেতু এখানে এম আব্দুল্লাহ তুলেছেন, সেটাও আমি শুনতে চাইছি। উনি বলছেন যে বিরোধী জোটের অনেকে অংশগ্রহণ করেছে। আমরা সম্প্রতি যে শিক্ষার্থীদের একটি আন্দোলন দেখলাম, যেটাকে আসলে ফুলিয়ে ফাঁপিয়ে, সেখানে কারণ ছিল সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করার মতো একটা বিষয় আমরা দেখলাম। উনি বলছেন যে এখানে নেতাদের কোনো উস্কে দেওয়ার মতো বা নেতাদের সমর্থনের মতো বিষয় ছিল না। আপনার কাছে কি মনে হয়? কিন্তু আমি তো দেখলাম যে নেতারা যে বক্তব্য দিলেন, ফেসবুকে যে স্ট্যাটাস দিলেন, তাতে করে ডেফিনেটলি তারা একটা বার্তা দিয়ে দিলেন যে আন্দোলনে যোগদান করো তাদের কর্মীদেরকে। জি, প্রথম কথা হলো যে এই ইন্টারিম গভর্নমেন্ট, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই গভর্নমেন্টের মধ্যে কিছু অতি বুদ্ধিমান লোক ছিলেন। এই অতি বুদ্ধিমান লোকরা খুব পরিকল্পিতভাবে বাংলাদেশে যাতে রাজনৈতিক স্থিতিশীলতা না আসে, এরকম যেখানে যেখানে গিট্টু মারা দরকার সব গিট্টুগুলো তারা মেরে রেখেছেন। জুলাই সনদ এবং গণভোট এই বিষয়টা নিয়ে এমন একটা জট পাকিয়েছে, দেখেন যে জনগণকে এমন পরিস্থিতিতে ফেলেছে যেটা একই সঙ্গে দুই রকমের রায় দিয়েছে, একই সঙ্গে দুইটার ভিন্ন ফল একদম। গণভোটের মধ্যে যেই রকম প্রশ্ন করেছে, যেটা রতন ভাই বললেন, ক্লামজি করে অনেকগুলা বিষয় এনে যেটা হ্যানার মধ্যে ফেললো, সেখানে হ্যাঁ ভোট দিলে হ্যাঁ ভোটের মাধ্যমে তারা বলল উচ্চ কক্ষ পিয়ার পদ্ধতিতে হবে। হ্যাঁ ভোটে বেশিরভাগ ভোট হওয়ার তো সেটা না। আবার বিএনপি তার ইস্তেহারে বলল যে আমাদের যদি আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন তাহলে আমরা উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে করব না। এটা আমি একটা উদাহরণ দিলাম, এরকম অনেকগুলা বিষয় আছে। সেখানে আবার জনগণ বিএনপিকে রায় দিয়ে বলল হ্যাঁ ঠিক আছে, তোমাদের পিয়ার পদ্ধতি করার দরকার নাই। তাহলে বিএনপির প্রতিশ্রুতি প্রকাশ্যে নির্বাচনী ইস্তেহারে জেনে জনগণ মেজরিটি দিল, তাদেরকে 2/3 মেজরিটি দিয়ে দিল এবং বলল যে ঠিক আছে, তোমাদের সঙ্গে আমরা একমত। আবার গণভোটের মধ্যে ওইটা ধরলে আবার দাঁড়ায় যে পিয়ার পদ্ধতিতেই হবে। তার মানে জনগণকে এমন একটা পজিশনে ফেলে দেওয়া হয়েছে, তারা একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়ার মতো পজিশনে পাইল না, খুঁজে পেল না। এইটা ইন্টারিম গভর্নমেন্ট পরিকল্পিত হোক নির্বুদ্ধিত হোক, আমার ধারণা এরা এত বুদ্ধিমান, নির্বুদ্ধিতার জন্য করবে না, খুব পরিকল্পিতভাবে একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে। তার খেসারত এই পরিবর্তিত অবস্থায় নির্বাচিত সরকারের সময় রাজনৈতিক শক্তিগুলো দিচ্ছে। সুতরাং এইখান থেকে বের হয়ে আসা খুব বেশি সহজ হবে না, এই জন্য যে রাজনীতি একটা কৌশলের খেলা। বলটা যার কোর্টে থাকবে সে তার মতো করে খেলতে চাইবে, এটাই রাজনীতি। এটা শুধু বাংলাদেশ না, এটা তো আপনার কোনো না, ওই চ্যারিটি না যে উদারতা দেখে কাউকে চ্যারিটি করে।
এইখানে এই কথা গদবাদা কথা আমরা যারা আলোচনা করি সবসময় বলি এর উদার হওয়া উচিত, এর উদারতা দেখানো উচিত, ড্রাইভিং সিটে থাকলে তার উদার হতে হয়, কেউ হয় না, হওয়ার নজিরও নাই। কিন্তু আলোচনার মাধ্যমে না এটা হলেই একটা- মূল্য দেয় কিন্তু। হ্যাঁ, যারা- তাহলেই যারা মূল্য হয় দেয়, না, তারাই right, মূল্য দেয়। সেটাও ঠিক, ড্রাইভিং সিটে কিন্তু থেকে যদি ভুল করে তাহলে মূল্য দিতে হয়। আলোচনার মাধ্যমে আপনি কতটা কনভিন্সড করে নিয়ে আসতে পারেন এটাও কিন্তু দক্ষতা। সরকারকে ওই দক্ষতাটা দেখাতে হবে যে তাদের কৌশলই তারা অবলম্বন করাবে, কিন্তু বিরোধী দলকে যতখানি সম্ভব রাজি করে আনবে। সেটা না করলে কি হয় দেখেন, এই যে প্রসঙ্গটা আনলেন যে শিক্ষার্থীদের আন্দোলন, এইখানে শিক্ষার্থীদের আন্দোলন, এটা সত্য যে পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী তাদের সমর্থকদের এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, তারা ভুয়া আইডি কার্ড নিয়ে স্কুলের কলেজের ছাত্র না অছাত্র তাদের মধ্যে তাদেরকে পর্যন্ত নামিয়ে দিয়েছে। কিন্তু বিরোধী দল জামায়াত এবং এনসিপির নেতারা এটার প্রতি সমর্থন সূচক এবং উস্কানিমূলক যে বক্তব্য দিয়েছেন, তাতে তাদের পজিশনে মনে হয়েছে তাদের ফলোয়াররা তাতে এই আন্দোলনে সম্পৃক্ত হতে একটা উৎসাহ পেয়েছে। এর মাধ্যমে মনে হয়েছে তারা ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে আলু ভর্তা খেতে চেয়েছেন। পরে যখন হিসাব মিলিয়ে দেখেছেন যে আমরা যদি এই মুহূর্তেই আলু ভর্তা খেতে চাই তাহলে তো লস হবে, আমরা তো বিরোধী দলে থেকে এই সরকার টিকলে তো আমরা মোরগ পোলাও খেতে পারি, আমরা এই ঘর পোড়ায় আলু পোড়া দিয়ে আলু ভর্তা খেয়ে লাভ কি? তখন এক পর্যায়ে তারা ফেরত এসেছেন, জাস্ট তারা সরকারকে একটা ধাক্কা দিতে চেয়েছিলেন হয়তো, বা অথবা সরকার তাদের কথা শুনছে না, সংস্কার শুনছে না, এবার বুঝুক, সেরকম একটা বিষয়। কিন্তু এটা রিয়ালিটি। অনেক এই মোবাইল সাংবাদিকতা হোক, বিভিন্ন লাইভ বা ভার্চুয়াল মিডিয়ায় যে নজির আমরা পেয়েছি, তাতে ওইখানে এমনদের অংশগ্রহণ করা দেখা গেছে তারা বিরোধী দল এবং আওয়ামী লীগ পন্থী, এটা স্পষ্ট হয়েছে। আর বিরোধী দলীয় বিভিন্ন নেতাদের বক্তব্য, তার যে আশ্রয় প্রশ্রয় উৎসাহ এবং উস্কানি, তার প্রাধান্য বেশি ছিল। সুতরাং এটা তারা করেছে। এর মাধ্যমে সরকারকেও নতুন করে ভাবতে হচ্ছে যে কোনো একটা পরিস্থিতি তৈরি হইলে তৃতীয় পক্ষ বা অন্য কেউ করলো, সেই ঘর পোড়ার মধ্যে এরা আলু পোড়া দেওয়ার স্বভাবটা আছে, এটা দিবে। এটা নতুন স্ট্র্যাটেজি হিসেবে সরকার পক্ষকেও ভাবতে হবে। তবে উচিত হবে এই দেশে গণহত্যা করে পালিয়ে যাওয়ার শক্তি তারা যদি ফেরত আসতে পারে, মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ছোট দল হিসেবে এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বের সামনে থাকার কারণে এবং আওয়ামী লীগের সম্পর্কে পজিশন আনার কারণে এনসিপি, কারণ ছোট দল, তাদেরকে ধরা সহজ। দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দল হবে জামায়াত ইসলাম, কারণ তাদের সঙ্গে আওয়ামী লীগের নানান ইস্যুতে বন্ধু থাকলেও শত্রুতাও কম নয়। আওয়ামী লীগ এবং জামায়াতের কথা হইলো বন্ধু তুমি শত্রু তুমি আমার সাধনা, ওই রকম টাইপের। সে ঐতিহাসিকভাবে দেখবেন আপনি সেই পাকিস্তান আমলে সে কম্বাইন অপোজিশন পার্টিতে একসঙ্গে থাকা, 86-তে একসঙ্গে নির্বাচনে যাওয়া, 95-96-তে আওয়ামী লীগকে 21 বছর পর ক্ষমতায় আনতে সাহায্য করা, আবার এইবার আওয়ামী লীগ অ্যাবসেন্ট হওয়াতে জামায়াতের যে দ্বিতীয় প্রধান দল হয়ে ওঠা, কিংবা বিভিন্ন সময় বিএনপির সঙ্গে থাকা, আবার আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া, অনেক বিষয়ই বলে এটা। ফলে পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী ফেরত আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ছোট দল হিসেবে এনসিপি, তারপরে ক্ষতিগ্রস্ত হবে জামায়াত ইসলাম, তারপর বিএনপি। কিন্তু তিন শক্তি ক্ষতিগ্রস্ত হবে, আলটিমেটলি দেশ ক্ষতিগ্রস্ত হবে। ফলে যদি নিজেদের প্রতি, নিজেদের রাজনীতির প্রতি এবং দেশের প্রতি মায়া থাকে, তাহলে এরা নিজেরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করুক, বিরোধিতা করুক, প্রতিযোগিতা করুক, একে অপরকে ঘায়েল করার চেষ্টা করুক, কিন্তু এমন পরিস্থিতি যেন কেউ না করে যাতে সুযোগ নিয়ে ফ্যাসিবাদ ফিরে আসার কোন স্কোপ। ওকে, রাজিকুজ্জামান রতন, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়া না হওয়া নিয়ে আমরা কথা শুনি, আমরা হতাশার কথা শুনি। সেই জায়গা থেকে আপনার কথা শুনতে চাই যে আপনার কাছে কি মনে হয় যেটা আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে শহীদ পরিবার বা আহতদের পরিবারের প্রতি আমরা একদম সব সরকারকে এবং বর্তমান সরকারকে ন্যায্য আচরণটা করতে দেখছি কিনা, আরও এখানে প্রত্যাশার করার কিছু আছে কিনা সেটা শুনতে চাই। এবং পাশাপাশি আমরা শিবির নেতাদের এরকমটা বলতে শুনি যে জুলাইয়ের বীরদের ভিলেন বানানো হচ্ছে। জুলাইয়ের বীর আসলে কারা? জুলাইয়ের বীর তো প্রত্যক্ষ রাস্তায় যারা ছিলেন তাদেরকে যদি দেখি তাহলে লক্ষ লক্ষ মানুষ। আবার যদি বলি যে হ্যাঁ, নেতৃত্বের সামনে যারা ছিলেন, সেক্ষেত্রে যদি বলি যে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন ছিলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি করেছেন। আচ্ছা, জুলাইয়ের বীরত্বপূর্ণ লড়াইগুলো কোথায় কোথায় হয়েছিল?
হয়েছিল, আমরা যদি বলি এই যাত্রাবাড়ি, হ্যাঁ, জুরাইন, উত্তরা, আমরা যদি বলি উত্তরা, আমরা বলি ওই ইয়ে থেকে মালিবাগ থেকে শুরু করে একদম বাড্ডা পর্যন্ত, এই যদি বলি ঢাকার 3টা জায়গায়। আচ্ছা, আমরা কিন্তু অবাক লাগে যে অভ্যুত্থানের একটা ছোটোখাটো অভ্যুত্থানের সময় আমরাও ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলাম 90-এ। একটা দুঃখ লাগে এই জায়গায়, 90-এর পরেও আমরা একটা স্বৈরাচারকে সরিয়েছিলাম, কিন্তু 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি বলে কোনো সুবিধা পাওয়ার মনোভাব অতটা তীব্র হয়ে ওঠে নাই। এইবার জুলাইয়ের আন্দোলনের তীব্রতা যতখানি ছিল, জুলাইয়ের জীবনহানি যেরকম ছিল, জুলাইয়ের নিপীড়ন যেমন ভোগ করেছে, ঠিক তেমনি জুলাইয়ের পরে সুবিধা পাওয়ার প্রবণতাও একদল মানুষের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। ফলে মানুষের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে গেল যে মানুষেরা বুলেটের সামনে দাঁড়াতে ভয় পেল না, সেই মানুষরা কেমন করে জুলাইয়ের পরে নানা ধরনের দুর্নীতির কথা তাদের সামনে শুনতে পাচ্ছি। আপনারা একটা নৈতিক শক্তির জাগরণ ঘটিয়েছিলেন বলে উপর থেকে হেলিকপ্টারগুলো গুলি করছে, তারপরে আপনারা মাঠ ছাড়ছেন না। মা তার সন্তানকে সাথে নিয়ে আসছে, মায়ের কোলে সন্তান মৃত্যুবরণ করছে, এইরকম একটা ঘটনা। ফলে এত বড় একটা ঘটনা, এবং সবচেয়ে দুঃখজনক দেখেন 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার থাকলো, একটা তালিকা পর্যন্ত করতে পারলো না। 844 জনের একটা তালিকা হলো। এদিকে আমরা সবসময় বলছি 2000, সবসময় বলছি 1500, কিন্তু একটা তালিকা পর্যন্ত হলো না। একটা দগদগে স্মৃতি, সেটারও তালিকা আমরা করতে পারলাম না। আচ্ছা, এই তালিকা করার আগ্রহ ছিল না, নাকি তালিকা করাটা অসম্ভব ছিল? আজকে যুগে কিন্তু তালিকা করা গেল না। কিন্তু আমরা যে শুনেছি যে জুলাইয়ের 1200 শহীদের বাসায় গেছেন জামাত ইসলামের আমির, বর্তমান বিরোধী দলীয় নেতা, এটা আমরা কিন্তু শুনেছিলাম। রাজিকুজ্জামান রতন, শহীদের তালিকা নিয়ে কথা হচ্ছিল, আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে জটিল তালিকাটা করা? কেন সরকার করতে পারেনি তালিকাটা? এটা জটিলতার কিচ্ছু ছিল না। এটা ছিল ইচ্ছা করে এটাকে হয়তো একটা মিথ হিসেবে তৈরি করে রাখা। হ্যাঁ, আর একটা হলো জুলাইয়ের বেদনা এবং জুলাইয়ের সুবিধা, দুটো পাশাপাশি চলছে। যে মানুষ সন্তান হারিয়েছে, যে তার স্বামী হারিয়েছে, তারা কিন্তু বেদনার সঙ্গে জুলাইকে স্মরণ করে। আর যারা সুবিধা পেয়েছে তারা মনে করতো যে আগের সরকার দুর্নীতি করেছে, তা আমরা করতে পারবো না কেন। তারা একদল চেয়েছে দুঃশাসনকে হটাতে, আর একদল চেয়েছে দুর্নীতির ভাগ নিতে। এটাই আমরা দেখলাম জুলাইয়ের পরে এই ঘটনাটা ঘটলো। তা নাহলে দেখুন, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, বৈষম্য সমাজে তো প্রকট, সে বৈষম্যের ব্যাপারে কোনো কথা তো নেই। আমরা সনদ নিয়ে অনেক বিতর্ক করছি, তাহলে কেন মাথাপিছু আয় যখন $3020 উন্নীত হলো, শ্রমিকের মজুরি বাড়ার ব্যাপারে কেউ কোনো কথা বলছেন না কেন? কিংবা বেকারত্বটা কমছে না কেন? 2 বছর তো হয়ে গেল, 2 বছরে অনেক জটিলতা ছিল, কিন্তু পদক্ষেপগুলো কি কি আছে? দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? শিক্ষার ক্ষেত্রে একটা বড় ঘটনা দেখেন, এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে 9 লাখ, আর আগের বছরের বাদ পড়া মিলে হচ্ছে 12 লাখ কয়েক হাজার। এই বয়সী ছেলেরা ক্লাস 1-এ ভর্তি হয়েছিল 29 লাখ, এসএসসি পরীক্ষা দিয়েছিল 19 লাখ, আর এইচএসসি পরীক্ষা দিচ্ছে 9 লাখ। কেন ঝরে পড়লো এরা? তাহলে যে ছাত্ররা এত জীবন দিয়ে সংগ্রাম করলো, তারা ইন্টারমিডিয়েট পর্যন্ত যেতে পারলো না, অভাবের তাড়নায় শিক্ষার আঙিনা থেকে তারা ঝরে পড়ছে। তাহলে শিক্ষার ক্ষেত্রে এই বৈষম্যটা, এই বেদনাটা দূর করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া দরকার ছিল, সেগুলো নিয়ে যদি একটা বিতর্ক হতো, প্রচন্ড বিতর্ক হতো, যে অন্যান্য সমস্ত কিছু খরচ বাদ দিয়ে অন্তত শিক্ষার জায়গাটা দেখি, বেকার সমস্যা সমাধানের বিষয়টা দেখি। 1,03,00,000 টন আলু উৎপাদন হয়েছিল, সে আলুর কত আলু পচে গেল, কত আলু হিমাগারের অভাবে রক্ষা করা গেল না। আবার আরেকদিকে বন্যায় ধান নষ্ট হয়ে গেল, এখন হিসাব দিচ্ছে 400 কোটি টাকার ধান নষ্ট হয়েছে, 800 কোটি টাকার ধান নষ্ট হয়েছে। এখান থেকে কৃষকদেরকে বাঁচানোর উপায় কি? আগামী দিনের খাদ্য সংকট মোকাবেলা হবে কিভাবে? কত আলোচনা করার বিষয় আছে না? আমরা তো একটা দুঃশাসনের অবসান চেয়েছি তো অনেকগুলো কারণে। একদিকে যেমন রাজনৈতিকভাবে একটা গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি, অর্থনৈতিকভাবে একটা দুর্নীতিমুক্ত পরিবেশ চেয়েছি, আর পুলিশ এবং প্রশাসনের কাছ থেকে দমন পীড়ন যেন না হয় সেটা আমরা দেখতে চেয়েছি, বিচার বিভাগকে আমরা স্বাধীন দেখতে চেয়েছি। সব মিলিয়ে তো একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা চেয়েছিলাম। সেগুলো কোথায়? সেগুলো নিয়ে আলোচনাটা হারিয়ে যাচ্ছে। এখন আমরা কখনো শপথ নিয়ে বিতর্কে আছি, কখনো আমাদের সংস্কার নিয়ে বিতর্কে আছি, কখনো সনদ নিয়ে বিতর্কে আছি, এবং একটা সময় মানুষ বলবে যে সনদ, শপথ এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার ছেলের একটা চাকরি। ওকে, আমরা জুলাই শহীদ নিয়ে কথা বলছি, তো আমি একটু ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত আপনার কাছে শুনতে চাই যে জুলাইয়ে যেভাবে ছাত্র জনতার কথা আমরা বলি, সবাই নেমে এসেছিলেন এবং শহীদ হয়েছে প্রচুর মানুষ, সেখানে আজকে চিফ প্রসিকিউটর হেফাজতের গণহত্যার কথা বলেছেন, এবং তিনি কিন্তু গণহত্যা সম্পর্কে একটা কথা বলছেন, হেফাজতকে পুরোপুরি নিঃশেষ করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। সে জায়গা থেকে আমি একটু শুনতে চাই যে, এবং
কমেরও অনেক ছাত্ররা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। আপনার কাছে কি মনে হয় যে তাদের স্টেকটা কি তারা আসলে পাচ্ছে, বা তাদের দিকে সরকার কি আসলে ঠিকমতো তাদের যেটা প্রয়োজন সেটা আসলে সরকার দেখছে কিনা? দেখেন, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এনসিপি বিশেষ করে তারা বেসিক্যালি আওয়ামী লীগের ফলোয়ার হয়েছে, আওয়ামী লীগকে ফলো করছে। 1971 সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ মুখ্য ভূমিকা পালন করলেও তখন স্বাধীনতা বিরোধী শক্তির বাইরে দেশের প্রত্যেকটা নাগরিক মুক্তিযুদ্ধের পক্ষে কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছে। কেউ সরাসরি যুদ্ধ করেছে, সাধারণ ছাত্র জনতা, কৃষক, শ্রমিক যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, পেশাজীবী, সাংবাদিক সবাই, অনেকেই তো শহীদ হয়েছেন। যারা যুদ্ধে যেতে পারেন নাই ওইভাবে, তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, তথ্য আদান প্রদান করে সহায়তা করেছেন। যারা সেটুকুও পারেননি তারা মোনাজাত তুলে দোয়া করেছে, তারা তাদের যার যার স্রষ্টার কাছে দোয়া করেছে। সুতরাং প্রত্যেকেরই ভূমিকা আছে। কিন্তু একক বাণিজ্যটা করে ফেললো কে? আওয়ামী লীগ। সেই বাণিজ্য তাদের কোনো বেনিফিট দিতে পারে নাই। মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য করে তারা নিজেরা পচে গেছে। এখন এই যে 24 নিয়ে অতি বাণিজ্য যারা করছে তারা বেসিক্যালি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে, কিন্তু বিশেষ বেনিফিট তারা পাবে না। এইখানে এই শহীদদের তালিকা এটা গুরুত্বের সঙ্গে হওয়া দরকার ছিল, যেহেতু সংখ্যাটা মুক্তিযুদ্ধের মতো এরকম লক্ষ লক্ষ না, কিন্তু মুক্তিযুদ্ধ শহীদদের তালিকাটা হওয়া দরকার, নির্মোহভাবে সকলের কাছে গ্রহণযোগ্য। আমি এইটা যখন বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে কথা বলেছিলেন এবং তার বিরুদ্ধে মামলা হয়েছিল, খুব আলোচিত বিষয় ছিল, ওই সময় একটা প্রস্তাব দিয়েছিলাম টেলিভিশন টকশোতে, যে এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধের সময়কার অনেক মানুষ প্রতিটা গ্রামে সব জায়গায় বেঁচে আছেন, কেউ না কেউ। আমরা আরো 10-20 বছর পরে হয়তো কাউকেই পাবো না, কিন্তু এখনো পর্যন্ত আদমশুমারির মতো ওই রকম আদলে প্রত্যেক এলাকা ভিত্তিক কারা মুক্তিযুদ্ধের শহীদ হয়েছে, কারা মুক্তিযুদ্ধের বিপক্ষে থেকে নিহত হয়েছে, এইরকম সব পূর্ণাঙ্গ তালিকা করে প্রত্যেক ইউনিয়নে এটা টানায় রাখা হোক, সংবাদ মাধ্যমে দেওয়া হোক, ওয়েবসাইটে দেওয়া হোক, 6 মাস ধরে এটা যাচাই বাছাই চলুক যে কারো আপত্তি আছে কিনা। তার ভিত্তিতে সব দলের মতে এবং জামুকা সহ এদের সহায়তায় এটা করা হোক। ফাইনালি প্রত্যেক ইউনিয়ন পরিষদের সামনে ওই ইউনিয়নের যারা শহীদ হয়েছে তাদের নাম ফলক থাকুক, যাতে শত শত বছর পরে ওই ইউনিয়নের লোকরা দেখতে পারে যে আমার বংশের ওই প্রজন্মের দেশের জন্য জীবন দিয়েছে। এটা জরুরি। তাতে সংখ্যাটা 30 লক্ষের কাছে কয় লক্ষ হলো এটা ম্যাটার না, সংখ্যা দিয়ে একটা যুদ্ধের ভয়াবহতা এবং অর্জন বিচার করা যায় না। ঠিক একইভাবে এই জুলাই অভ্যুত্থানেও যারা শহীদ হয়েছে, এইটা 843 বলেছ তালিকা, আসলে সংখ্যাটা আরো বেশি হবে। কারণ হচ্ছে ওই সময় এই শহীদ দাবি করতে হলে এখানে কিছু চেকলিস্ট পূরণ করে তাকে তো প্রমাণ করতে হয়েছে। গণকবর হয়েছে, অনেক জায়গায় গণকবর আবিষ্কৃত হয়েছে। ওই সময় যারা নিখোঁজ হয়েছে তারা অনেকে এই গণকবরের আওতায় পড়ে, তারাও হয়তো শহীদ, কিন্তু আমরা ওই সংখ্যাটা ওইভাবে বলতে পারছি না। প্লাস হচ্ছে এর বাইরে তো পুলিশ নিহত হয়েছে, অন্যান্য পক্ষের নিহত হয়েছে, কিন্তু প্রকৃতভাবে গণঅভ্যুত্থানের পক্ষে যুদ্ধ করতে যাওয়া যাদের তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া গেছে তার সংখ্যাটা 843, কিন্তু জাতিসংঘের যে পরিসংখ্যান সেটা তো আরো বড়, 1200 উপরে জানি। আমাদের শেষ করে দিতে হবে, সময় খুবই কম। আমি এম আব্দুল্লাহ আপনার কাছে শুনতে চাইছি, আপনি জানেন যে ইসলামী পন্থীদের নতুন একটা জোট হতে যাচ্ছে, আপনি সেটা কিভাবে দেখেন? আমরা বহুদিন ধরে জামাত ইসলামের সাথে কমির একটা সাংঘর্ষিক একটা অবস্থা আমরা দেখে এসেছি। সেই জায়গা থেকে আমরা দেখি যে জামাত ইসলামে তাদের অনেক কিছু যেটা চাওয়া প্রাপ্তি, তারা ইন্টারিমের সময়, অন্তর্বর্তী সরকারের সময় তারা অনেক কিছু পেয়েছে, এখনো হয়তো পাবার চেষ্টা করছে। কিন্তু কমি রাজনীতি যারা করছেন তাদের যে দাবিগুলো আছে, কমি মাদ্রাসার মনোনয়ন থেকে শুরু করে স্বীকৃতি বা তাদের আরো শিক্ষার মান উন্নয়ন, সেই দিকগুলোতে আসলে সরকারকে যথেষ্ট নজর দিচ্ছেন কিনা, মানে আপনি কি দেখছেন আসলে সামনে এই জোটটাকেও কিভাবে দেখছেন? এই জোটটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, মুখরোচক আলোচনা হচ্ছে, কিছুটা নানান গুঞ্জনও আছে। তো আসলে কাউমিদের মধ্যে তো এখন বেশ কয়েকটি ধারা হয়ে গেছে। কাউমিরা আর এখন আগের মতো এক কমান্ডে বা এক ছাতার নিচে সেভাবে নাই, তাদের মধ্যে বেশ কয়েকটি ধারা তৈরি হয়েছে। মামুন হকদের একটি ধারা, চরমনাই পীরদের একটি ধারা,
আবার হেফাজতের যিনি মূল আমির এখন দায়িত্ব পালন করছেন, আপনি দেখেছেন নির্বাচনের সময় তার অবস্থান দেখেছেন যে মামুনুল হকদের বিপরীতে গিয়ে বলেছেন যারা জামাতকে ভোট দিবে তাদের ঈমান থাকবে না, এই ধরনের ফতোয়া আমরা তখন শুনেছি। এর বাইরেও আর ওনার বিক্ষিপ্ত অনেকগুলো ধারা আছে। কাওমিদের মধ্যে এই যে স্বার্থের দ্বন্দ্ব, এবং বিশেষ করে আপনি যদি বলেন তারা যে শেখ হাসিনার সময়ে তারা যে ডিগ্রিটাকে, কাওমি ডিগ্রিটার যে স্বীকৃতি নিয়েছে, সেই স্বীকৃতিটা কিন্তু এখনো পর্যন্ত তাদের জন্য ফলপ্রসূ কোনো কিছু হয় নাই। সেই স্বীকৃতির যেটা দাওরা হাদিস কেএম এর সমমান দেওয়া হয়েছে, কিন্তু তার আগের স্তরগুলোর সাথে কোনো সামঞ্জস্য না থাকার কারণে সেখানে অনার্স কোথায়, সেখানে মেট্রিকটা কোথায়, উচ্চ মাধ্যমিকটা কোথায়, এগুলো নিয়ে প্রশ্ন থেকে যাওয়ার কারণে এখনো কিন্তু সরকার কিন্তু তাদেরকে খুব বেশি অ্যাকোমোডেট করতে পারছে না। যদিও ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে কিছু তাদের কর্মসংস্থানের জায়গা তৈরি হচ্ছে, যেমন এই যে মসজিদগুলা হয়েছে, মডেল মসজিদ, সেখানে অনেককে সেই সনদের আওতায় চাকরি দেওয়া হয়েছে। তো এই যে রিসেন্টলি যে জোটটা হচ্ছে, এই জোটের বিষয়টা এখনো কিছুটা রহস্যাবৃত। এটা নিয়ে জোটের তৎপরতার সাথে কি উদ্দেশ্য আছে এটা স্পষ্ট হতে আমার ধারণা আরো কিছুদিন সময় লাগবে। এখনই এটা নিয়ে প্রিডিক্ট করা একটু কঠিনই বলা যাবে। তবে জুলাই আন্দোলনে তাদের যে কন্ট্রিবিউশন, এটাকে অবশ্যই সম্মান জানাতে হবে। এবং অনেক জুলাই আন্দোলনে কাওমি অঙ্গনের অনেকে লড়াই করেছেন, তারা জীবন দিয়েছেন, তাদের সংখ্যা একেবারে কম নয়। তো সুতরাং তাদের সেই মূল্যায়নটা, তাদেরকে তাদের যে জেনুইন যে দাবিগুলো আছে, কজগুলো আছে, সেগুলো যাতে অ্যাড্রেস করা হয়, সরকারের সেদিকে নজর দেওয়া উচিত। শেষ করে দিব, রাজিকুজ্জামান রতন, আপনার যদি কিছু বলার থাকে এখানে। আমরা দেখছি যে ক্ষমতার বহিঃপ্রকাশ কিভাবে হয়। ক্ষমতার বহিঃপ্রকাশ দুই দিক থেকে হয়। একটা হলো দমন পীড়নের মাধ্যমে ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে, আর একটা হলো জনগণের দাবি পূরণের মাধ্যমে ক্ষমতার বহিঃপ্রকাশ হয়। এই জন্য অনেকে বলে ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন দেশটা ভালো চলেছে, কিংবা এরা যখন ক্ষমতায় ছিল তখন দেশটা ভালো চলেনি। তাহলে ক্ষমতার বহিঃপ্রকাশ দুই দিক থেকে দেখতে হবে। কিন্তু আমরা এখন ক্ষমতাকে সব সময় অর্থনৈতিক স্বার্থের সঙ্গেই সম্পৃক্ত করে দেখছি, যে কারণে দেখুন এই যে আমাদের কওমিদের উপরে এত নিপীড়ন হলো, তারাই কিন্তু আবার শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল। তাহলে এই যে ঘটনাগুলো ঘটে, তার মানে কি কোনো একটা আন্দোলনের একটা তো নৈতিক আবার যারা কওমি জননী উপাধি দিল তারা আবার এই গণঅভ্যুত্থানেও আবার অংশ নিল, দুইভাবে দেখা যায়। বলে সব মিলিয়ে তো এগুলো একটা খুব কনফিউজিং। যেটা আব্দুল্লাহ ভাই খুব যথার্থভাবে বলেছেন যে অনেকগুলো ধারা আছে, সেই ধারাগুলো কেন একত্রিত হয় অথবা কেন বিচ্ছিন্ন হয়, এটা নিয়েও কিন্তু বিতর্ক করা খুব কঠিন। কারণ ওরা বিতর্ক করতে গেলে ওখানে আবার কে কাকে যে কি ট্যাগ দিয়ে দেবে। বাংলাদেশে এখন সবচেয়ে বড় ভয় আমরা বুঝতে পারছি আপনি ট্যাগ নিয়ে বেশ আশঙ্কা প্রকাশ করছেন এবং কথা বলতে সংকোচ বোধ করছেন। এই যে একটা অবস্থা, আমরা একটা অন্যরকম সেন্সরশিপের মধ্যে বোধহয় পড়ে যাচ্ছি, যেটা খুবই দুঃখজনক। আমি অনেক অতিথিকেই দেখি যে তারা কথা বলতে গেলে চিন্তা করেন যে কিরকম ট্যাগের মধ্যে পড়তে হবে। একদম 30 সেকেন্ড ডক্টর সায়ন্ত যদি কিছু অ্যাড করেন আপনি। এই ট্যাগিংকে পড়তে না চাইলে এটা খুব সিরিয়াস ব্যাপার না। বাংলাদেশের সংবাদ মাধ্যম বলেন, বিভিন্ন গোষ্ঠী বলেন, এরা আসলে অহেতুক কিছু ভয় পায় কেউ কেউ, আর কেউ কেউ হইল নিজেরাই গিয়ে আত্মসমর্পণ করে সুবিধা পাওয়ার জন্য। সুতরাং এই ট্যাগিং যারা দেওয়ার অতীত দিয়েছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতে দিবে, ওগুলো নিয়ে এত কেয়ার করার সময় নাই। শেখ হাসিনার সময়ে এইসব কেয়ার করি নাই, এখন কেয়ার করতে হবে।